বিছানার চাদরটা নিজের নগ্ন শরীরের সাথে শক্ত করে চেপে ধরে একটু আগে ঘটে যাওয়া ঘটনার কথা ভেবেই চলেছে লাবণ্য। আর অনবরত কেঁদে যাচ্ছে। কোথা থেকে কি ঘটে গেল? সে বাড়ি গিয়ে তার মণিমাকে কি জবাব দেবে? বাবাকেই বা কী বলবে? কিভাবে নিজের এই অপবিত্র শরীরটা নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়াবে? এইসব ভাবছে আর শিউরে উঠছে। অন্য পাশে বিছানায় হাত পা ছড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন বিখ্যাত বিজনেসম্যান সৌহার্দ্য ব্যানার্জি। লাবণ্যর কান্না শব্দে তার ঘুম ভাঙল। হঠাৎ মেঝের দিকে চোখ যেতে লাবণ্যকে আবিষ্কার করে সৌহার্দ্য। এ কি মিস লাবণ্য, আপনি আমার রুমে কি করছেন? আর আপনি কাঁদছেনই বা কেন? আমার জীবনটা শেষ করে দিয়ে আবার বলছেন আমি আপনার রুমে কেন? কি করেছি আমি? এত কিছু দেখার পরও আপনাকে বলে দিতে হবে আপনি কি করেছেন? কেন এমন করলেন স্যার? আমি বাড়িতে কি জবাব দেব সবাইকে? সৌহার্দের মনে পড়ে যায় কাল রাতে পার্টিতে সে অনেকটা ড্রিঙ্ক করে ফেলেছিল। আর আবছা মনে পড়ে লাবণ্য তাকে ধরে রুমের দিকে আসছিল। ব্যানার্জি হাউসের একমাত্র মালিক সৌহার্দ্য ব্যানার্জি, আর তার এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হলো লাবণ্য সেন। মেয়েটা মাত্র কয়েকটা মাস হলো জয়েন করেছে, কিন্তু নিজের কাজ দক্ষতা পরিশ্রম দিয়ে সে তার বসের মন জয় করে নিয়েছে। ওরা একটা বিজনেস কাজে এসেছে নর্থ বেঙ্গলে। কাল রাতে ওদের ফেরার টিকিট, তাই হোটেলের মালিক সৌহার্দ্যের ওনারে একটা ছোটোখাটো পার্টি রেখেছিল। আর ওখানে সৌহার্দ্যের সফট ড্রিঙ্কসে কেউ নেশার ওষুধ মিশিয়ে দেয়, আর তারপরে এসব ঘটে যায়। শিট, এটা আমি কীভাবে করলাম? ছি সৌহার্দ্য ব্যানার্জি, ছি। সেম অন ইউ সৌহার্দ্য ব্যানার্জি। একটা মেয়েকে একা পেয়ে তুমি তার সুযোগ নিলে? ছি। সৌহার্দ্যের বিবেক তাকে বিদ্রুপ করতে শুরু করলো। নিজের বিবেকের দহনে সে তার জীবনের চরম সিদ্ধান্তটা নিল। মিস লাবণ্য, চেঞ্জ করে আপনি নিজের রুমে যান। ঠিক আধা ঘন্টা পর আমরা বেরোবো। কিন্তু স্যার, অফিসিয়াল কাজ তো সব শেষ, কোথায় যাব আমরা? নো মোর কোশ্চেন্স। লাবণ্য নিজের রুমে এসে চুড়িদারটা খুলে আয়নায় নিজেকে দেখে আর ডুকরে কেঁদে ওঠে। সারা শরীরে তার আছড়ে দাগ, সারা শরীর তার জ্বলছে। কাল রাতের কথা মনে পড়ে, কত চেষ্টা করেছিল সে নিজেকে শাড়ি থেকে ছাড়াতে, কিন্তু সে ব্যর্থ হয়েছিল প্রতিবারই। লাবণ্য অন্য একটা চুড়িদার পরে নেয় আর ওড়না দিয়ে নিজের গলার দাগগুলো ভালো করে ঢেকে নেয়। গাড়ি ছুটে চলেছে পাহাড়ের মধ্য দিয়ে। লাবণ্য আর সৌহার্দ্য কেউ কারোর সঙ্গে কথা বলছে না। লাবণ্য গাড়ির জানালার দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। তার শুধু একটাই চিন্তা, সে মণিমাকে কি বলবে। লাবণ্যর ভাবনা ছেদ ঘটিয়ে গাড়িটা থামে একটা দোতলা বাড়ির সামনে। লাবণ্য সৌহার্দ্যকে ফলো করে করে দোতলার কোণের ঘরটার সামনে গিয়ে দাঁড়ায়। লাবণ্যর খেয়াল হয় রুমটার উপরে বড় বড় করে লেখা রেজিস্ট্রি অফিস। কি হলো, ভেতরে আসুন। লাবণ্য গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে। আরে সৌহার্দ্য স্যার, আপনি? কাদের বিয়ে হবে এখন? সৌহার্দ্য ব্যানার্জি আর লাবণ্য সেন। আপনি বিয়ে করবেন? কিন্তু উইটনেস কোথায়? দেখো প্রীতম, কোনো সাক্ষী নেই। তুমি প্লিজ কিছু একটা করে ব্যাপারটা হ্যান্ডেল করো। একটা উপায় আছে, কন্ট্যাক্ট ম্যারেজ। এতে কোনো সাক্ষী লাগে না। এবার আপনি ঠিক করুন কন্ট্যাক্টটা কতদিনের করবেন। 1 বছর। ঠিক আছে, আমি পেপার রেডি করছি। লাবণ্য এইসব কোনো কথাই শোনে না। ওর মনটা এতটাই ভারাক্রান্ত যে ওকে সৌহার্দ্য যা বলবে তাই করবে। অবশেষে রেজিস্ট্রি আর সিঁদুরদান সেরে লাবণ্য আর সৌহার্দ্য হোটেলে ফিরে আসে। যেহেতু বিকেলে ফ্লাইট, তাই সৌহার্দ্য সব লাগেজ গুছিয়ে রাখে। এদিকে লাবণ্য নিজের রুমে আয়নায় বারবার তার সিঁদুরতে হাত দিয়ে সিঁদুরটা দেখছে। বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়েরই কত স্বপ্ন থাকে। ও চায়নি এভাবে ওর বিয়েটা হোক। আসবো? লাবণ্য দেখে দরজার সামনে সৌহার্দ্য দাঁড়িয়ে। আপনার সাথে আমার কিছু কথা আছে মিস লাবণ্য। বলুন। আমরা যে বিয়ে করেছি সেটা যেন এখনই কেউ না জানে। আপনি সিঁদুরটা পরবেন না, ঠিক আছে? 20 মিনিটের মধ্যে প্যাকেজিং করে নিচে আসুন। 1 ঘন্টা পর আমাদের ফ্লাইট। রাত 8টায় ফ্লাইট ল্যান্ড করে দমদম এয়ারপোর্টে। তারপর দুজনের পথ আলাদা। সৌহার্দ্য নিজের গাড়ি করে চলে যায় বালিগঞ্জ, আর লাবণ্য একটা ক্যাব বুক করে উত্তরপাড়ার দিকে রওনা দেয়। দরজায় ক্রমাগত বেল বেজে যাচ্ছে, কিন্তু কেউই এসে দরজাটা খুলে দেয় না। চৈতালি, দেখো তো কে এলো। মনে হয় লাবু চলে এসেছে। হ্যাঁ জামাইবাবু, আমি এই দরজা খোলার জন্য যাচ্ছিলাম। চৈতালি হলো লাবণ্যর মণিমা। লাবণ্যর মা মিতালি লাবণ্যকে জন্ম দিয়ে মারা যায়। তখন থেকে এই চৈতালি মানে লাবণ্যর মাসি মনীষ সেই ছোট্ট লাবণ্যকে কোলে পিঠে করে মানুষ করেছে। তাই লাবণ্য চৈতালিকে মণিমা বলেই ডাকে। চৈতালি গিয়ে দরজাটা খুলে দেয়, দেখে লাবণ্য এসেছে। কী রে, তোর ফ্লাইট তো 8টার সময় ল্যান্ড করেছে, এখন বাজে 10টা 45। তোর দমদম থেকে উত্তরপাড়া আসতে 3 ঘন্টা লেগে গেল। আসলে এয়ারপোর্টের চেকিংয়ের জন্য দেরি হয়ে গেল।
লাবণ্য মিথ্যা বলল চৈতালিকে। আসলে লাবণ্য ভেবেছিল সে নর্থ বেঙ্গল থেকে বাড়ির সবার জন্য কিছু গরম পোশাক কিনে আনবে, কিন্তু এত কিছু ঘটে যাওয়ায় কেনাকাটা করার মন মানসিকতা কিছুই ছিল না লাবণ্যর। তাই সে কলকাতা থেকেই শপিংটা সেরে নেয়, তাই ওর এতটা দেরি হলো। আচ্ছা আয় ভিতরে, অনেকটা জার্নি করে এসেছিস, যা ফ্রেশ হয়ে খেতে আয়, আমি খাবার বাড়ছি। মণিমা বাবা কোথায়? বাবা কি ঘুমিয়ে পড়েছে? না না, তোর বাবা মনে হয় ঘরে আছে, তুই ফ্রেশ হয়ে জামাইবাবুর সঙ্গে দেখা করে আয়। বলেই লাবণ্য নিজের লাগেজ নিয়ে নিজের ঘরের দিকে যায়। গিয়ে দেখে পুরো ঘরটা অন্ধকার। লাবণ্য, নিশ্চয়ই হরিকাকা আমার রুমের লাইট জ্বালিয়ে রাখতে ভুলে গেছে। লাবণ্য যেই আলো আর পাখা সুইচটা অন করলো, তখনই রুম জুড়ে ঝিকিমিকি নানা রঙের আলো জ্বলে উঠল আর ওপর থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হ্যাপি বার্থডে লাবু। লাবণ্যর মুখটা খুশিতে ভরে গেল। কালকের ঘটনাটা কিছুটা সময়ের জন্য একদম ভুলে গেল। আসলে এত কিছুর মাঝে যে আজ ওর জন্মদিন সেটাই ভুলে গিয়েছিল ও। বাবা। লাবণ্য ছুটে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরলো। পেছন থেকে চৈতালি বলে উঠল, শুভ জন্মদিন আমার সোনা। হরি। শুভ জন্মদিন ছোট দিদিমণি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবতেই পারছি না তোমরা। খুশিতে কেটে দিল লাবণ্য। আর কাঁদতে হবে না, আর তুই যদি আর 1 ঘন্টা দেরি করতিস তাহলে আমাদের সব আয়োজন বৃথা হয়ে যেত। অজয়, চল লাবু, তোর মণিমা আজ তোর পছন্দের সব রান্না করেছে, ফ্রেশ হয়ে নিচে আয়। লাবণ্য প্রতিদিনের মতোই আজও অফিসে আওয়ারের 1 ঘন্টা আগে এসেছে। এসে আজকের প্রয়োজনীয় সব ফাইল একবার চেক করে সোহাদের কেবিনে রেখে এসেছে। ও আজ একটা নীল রঙের চুড়িদার পরে এসেছে, তবে সিঁদুরটা সে চুলের মাঝখানে লুকিয়ে পড়েছে। মেয়েটা বরাবরই সাজে না, জাস্ট একটা কানের দুলার, ঠোঁটে হালকা শেডের লিপস্টিক। আসলে সবাই জানে বসের পিএ মানে তাকে শর্ট ড্রেস, প্রচুর মেকআপে থাকতে হবে, কিন্তু লাবণ্যর এইসব কিছুই পছন্দ না। সে প্রথম দিনই সৌহার্দ্যকে বলে দিয়েছিল ও এইসব কিছুই করতে পারবে না, শুধু নিজের কাজটা মনোযোগ দিয়ে করতে পারবে। অফিস আওয়ার শুরু হতেই এক এক করে সবাই এসে পড়ে। হঠাৎ কেউ পেছন থেকে লাবণ্যর চোখটা টিপে ধরে। লাবণ্য, নীলাশা দি। নীলাশা, উফ, প্রত্যেকবারে ভাবি তোকে বুঝতে দেব না, কিন্তু তুই ঠিকই বুঝে যাস, তোর ভালো লাগে না। তোমার স্পর্শ আমি বুঝি নীলাদি, তোমার গায়ের ওই মামা গন্ধটা আমি ভালো করে চিনি, ঠিক আমার মণিমার মতো। এই হলো নীলাশা দত্ত, লাবণ্য থেকে অনেকটা বড়। লাবণ্যর বয়স এখন 24 আর নীলাশার বয়স 37। অফিসে আসার পর থেকে নীলাশা আর লাবণ্যর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। খুব সাপোর্ট করে ও লাবণ্যকে। লাবণ্য এমনিতেই খুব চুপচাপ, অফিসে শুধু নীলের সাথেই ওই ভালোভাবে কথা বলে। হ্যাঁ, নীলেশাকে ছোট্ট করে লাবণ্য নীল বলে রাখে। আচ্ছা, আমাদের রুমচুপ কেমন আছে? অনেকদিন ওকে দেখি না। ও তো খুব ভালো আছে, পরের বছর ক্লাস 8-এ উঠবে। ওর পড়াশোনার খুব চাপ। ওদের কথাবার্তার মাঝেই সৌহার্দ্য অফিসে প্রবেশ করে। লাবণ্য আর নীল যে যার ডেস্কে ফিরে যায়। সৌহার্দ্যের মুখোমুখি দাঁড়ানোর মতো মনের অবস্থা নেই লাবণ্যর, তাই ও আজ অফিসের পিয়ন কার্তিক ডাকে দিয়েই বসের কেবিনে কফি আর অরেঞ্জ জুস পাঠিয়েছে। মিস লাবণ্য, শিলিগুড়ির ফাইলগুলো এখানে নেই, এক্ষুনি ওই ফাইলটা আমাকে দিয়ে যান। লাবণ্য মনে মনে ভাবে সেই মুখোমুখি হতে হবে স্যারের সাথে। লাবণ্য ফাইলটা খুঁজে সৌহার্দ্যের কেবিনের দিকে পা বাড়ায়। আসবো স্যার? ইয়েস, কাম ইন। স্যার, শিলিগুড়ির ফাইল। সৌহার্দ্য একবার লাবণ্যর দিকে তাকায়। হ্যাঁ, মাথায় সিঁদুর দেখতে না পেয়ে খুশি হয় সৌহার্দ্য, তারপর নিজের কাজে মন দেয়। লাবণ্য সৌহার্দ্যকে দেখে খুব কষ্ট হয়। মানুষটা এমন ভাব করে আছে যেন কিছুই হয়নি, সব আগের মতোই আছে। খানিকটা ইগনোর করছে লাবণ্যকে। স্যার, একটা কথা বলবো? অফিসিয়াল কথা হলে বলুন। লাবণ্যর মুখটা চুপসে যায়। ও ভেবেছিল জিজ্ঞাসা করবে যে ওদের বিয়ের ব্যাপারটা কবে সবার সামনে আনবে। কি হলো বলুন? না কিছু না। ওকে, ফাইলটায় আমি সাইন করে দিয়েছি, গিয়ে ম্যানেজারকে দিয়ে দিন ফাইলটা। ওকে। দরজা দিয়ে বেরোনোর আগেই থমকে যায়, কারণ সৌহার্দ্য কারোর সাথে ফোনে কথা বলছে। হ্যাঁ, কাল রাতে ফিরেছি। সরি রানি, কাল রাতে এত টায়ার্ড লাগছিল তোমাকে আর জানানো হয়নি, ফিরেই ঘুমিয়ে পড়েছি। সৌহার্দ্য, ঠিক আছে, আজ সন্ধ্যা 7টায় আমার অফিসে চলে এসো, আমরা এখান থেকে কোনো একটা রেস্টুরেন্টে যাব। সৌহার্দ্য, লাভ ইউ টু। কথাগুলো শুনে লাবণ্যর কান্না পেয়ে যায়, তবুও সে কান্নাটাকে গিলে ফেলে সৌহার্দ্যর কেবিন থেকে বেরিয়ে যায়। এই কি হলো বলতো তোর? স্যারের কেবিন থেকে আসার পর থেকে এরকম মনমরা হয়ে বসে আছিস? লাবণ্য, কই কিছু না তো। আমার আবার কি হবে? নীলাদি, তুমি লাঞ্চ করবে তো? করব, কিন্তু তুই তো এখন স্যারের রুমে যাবি স্যারকে লাঞ্চ দিতে।
না নীলাদি, আজ কার্তিক দাকে বলে দিয়েছি উনি স্যারকে লাঞ্চ সার্ভ করবেন। কী ব্যাপার বলতো? তুই এই অফিসে 7 মাস হলো জয়েনিং করেছিস, এই 7 মাসে একবারও তোকে দেখিনি নিজে না গিয়ে অন্য কাউকে পাঠাচ্ছিস। এবারে কি হলো বলতো? আসলে আজকে আমার শরীরটা ঠিক নেই, তাই কার্তিক দাকে বলেছি। আচ্ছা ঠিক আছে, চল ক্যান্টিনে আমরা লাঞ্চটা সেরে নেই। ক্যান্টিনে যেতে হবে না, এখানে লাঞ্চ করব, কারণ আমার জন্মদিন ছিল তো, তাই মণিমা আমার আর তোমার জন্য রান্না করে পাঠিয়েছে। এটা কি হলো? আমি ভাবলাম আজ সন্ধ্যাবেলা তোকে নিয়ে কোনো রেস্টুরেন্টে খেতে যাব, আর তার আগে তুই আমাকে ট্রিট দিয়ে দিলি। লাবণ্য টিফিনটা বের করে খুলছিল, তখনই লাবণ্যের ডেস্কে ফোন আসে। হ্যাঁ, আমার কেবিনে আসুন। ঠিক আছে। কি বললেন স্যার? ডাকছেন কেবিনে? যা তাহলে, আমি টিফিন থেকে বের করে সব রেডি করে রাখছি। মে আই কামিন স্যার? ইয়েস কামিন। বিয়ে কথাটার অর্থ কি? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? তাহলে আপনি আমার কফি লাঞ্চ সব কার্তিক দাকে দিয়ে পাঠাচ্ছেন কেন? এরকম চলতে থাকলে কিন্তু আমি আপনার স্যালারি কেটে নেব। লাবণ্য, সরি স্যার, আর হবে না এরকম। সোহাদো, এটা লাস্ট। নিন, খাবারগুলো রেডি করুন, আর আমার জন্য ক্যান্টিন থেকে একটু স্যালাড নিয়ে আসুন। ওকে স্যার। লাবণ্য কেবিন থেকে বেরিয়ে নীলাকে বলে দেয় যে সে যেন লাঞ্চ করে নেয়, আর ও ক্যান্টিনে চলে যায় স্যালাড আনতে। আসবো স্যার? মা আজ আপনাকে ওই বাড়ি যেতে বলেছেন। তার মানে আপনি কাকিমাকে সবটা বলেছেন? কি বলবো? আমাদের বিয়ে ব্যাপারে। বিয়ে? কাল আর পরশু রাতে আমাদের মধ্যে যা যা হয়েছে সব ভুলে যান। আমি আপনাকে 1 বছরের কন্ট্রাক্টে বিয়ে করেছি, এর মধ্যে আপনি যদি প্রেগনেন্ট হয়ে যান তাহলে এই বাচ্চার সমস্ত খরচ আমি বহন করব। কি? লাবণ্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যেই মানুষটাকে ও 2 বছর ধরে ভালোবেসে এসেছে, সেই মানুষটার এমন রূপ দেখে সে সত্যিই মর্মাহত। সে তাহলে এতদিন একটা ভুল মানুষকে বিয়ে করেছে। লাবণ্য, এই 2 দিনের ঘটনা আমি ভুলে যাব। বাড়ি গিয়ে ওই রেজিস্ট্রি পেপারটাও ছেড়ে ফেলবো। আমাদের বিয়ের কোনো প্রমাণ রাখবো না। আমি আর রইল পড়ে আমার প্রেগনেন্ট হওয়ার কথা। যদি সেটাও হয় তাহলে আমার সন্তানের দায়িত্ব আমি নিজেই নিতে পারবো। আপনার মতো এরকম নোংরা লোকের কোনো সাহায্যই চাই না আমার। মিস লাবণ্য, আপনি ভুল বুঝছেন। আমি সেভাবে কাকিমাকে বলে দেবেন কাল সানডে, কাল যাব আমি কাকিমার কাছে। কাকিমা আমাকে মেয়ের চোখে দেখেন, তাই আপনার জন্য আমি কাকিমাকে কষ্ট দেব না। আর একটা কথা আমি চাইবো, আপনি সব ভুলে গিয়ে আমাকে শুধু আপনার অফিসের কর্মচারী হিসেবে দেখবেন। আসছি। মিস লাবণ্য শুনুন। লাবণ্য বেরিয়ে যায় সৌহার্দ্যর কেবিন থেকে, সোজা গিয়ে ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়ায়। মেয়েটা আজ বড্ড কষ্ট পেয়েছে। প্রায় আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে সোজা সৌহার্দ্যের কেবিনে যায়। মে কামিন স্যার? ইয়েস। আমার আজকে হাফ ডে ছুটি লাগবে। দেখুন লাবণ্য, আমি আপনাকে তখন কথাটা ওইভাবে বলতে চাইনি। একটা মেয়েকে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে আপনি তাকে সহানুভূতি দেখাচ্ছেন। লাগবে না আমার কোনো সহানুভূতি। আগে 2 দিন আমার জীবনের কালো অধ্যায় ভেবে ভুলে যাব আমি আজকে ছুটি চাই। ওকে। বাড়ি ফিরে লাবণ্য কারোর সাথে কোনো কথা না বলে সোজা গিয়ে নিজের রুমে দরজা বন্ধ করে দেয়। নিজের ভবিষ্যতের কথা ভেবে শিউরে ওঠে মেয়েটা। আর কোনো কিছু ভাবতে পারে না। জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটা নেয় আবেগের বশে। আলমারি থেকে ওর মায়ের বিয়ের বেনারসি শাড়িটা বের করে পরে নেয়। আজ ও ওর মায়ের মতোই সাজবে। কানে ঝুমকো, গলায় হার, চুলটা খোপা করে বেঁধে তাতে প্লাস্টিকের ফুল লাগিয়ে দেয়। সোজা সিঁথি করে মাথায় চওড়া করে সিঁদুর দেয়। তারপর আলমারি থেকে আরও একটা শাড়ি বের করে বিছানার উপর পরে পাখার সাথে সেটা বেঁধে নেয়। লাবণ্য, কি হয়েছে? কিসের আওয়াজ হলো? দরজাটা খোল। লাবু, মা কি হয়েছে? কি হয়েছে চৈতি? চৈতালি, দেখো না জামাবাবু, লাবু অফিস থেকে ফিরে সেই যে দরজা দিয়েছে এখনও খুলছে না, আর আমার কথায় কোনো উত্তরও দিচ্ছে না। মেয়েটার কি হয়েছে জামাইবাবু? কেঁদে ফেলে চৈতালি। তুমি চিন্তা করো না, আমি দেখছি। হরি, একবার এদিকে আয়। হরি আর অজয় মিলে দরজাটা ভেঙে ফেলে। দরজা ভেঙে যা দেখে তার জন্য একটু প্রস্তুত ছিল না। লাবণ্য গলায় কাপড়টা প্রায় বেঁধে ফেলেছিল। লাবু, এটা কি করছিস তুই? কেন করছিস? অজয়, চৈতালি আর হরি মিলে লাবণ্যকে নামিয়ে আনে। লাবণ্য বিছানায় বসে অসহায়ের মতো চিৎকার করে কাঁদতে থাকে। সেটা দেখে চৈতি লাবণ্যর মাথাটা নিচের বুকের সাথে চেপে ধরে। কি হয়েছে লাবু? এটা কি করতে যাচ্ছিলি তুই? আমার জীবনটা শেষ হয়ে গেছে মণিমা। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি তোমাদের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছি। কি হয়েছে লাবণ্য? তুমি সিঁদুর পরেছো কেন? লাবণ্য অজয়ের প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না, চুপ করে বসে কাঁদতে থাকে। জামাইবাবু, তোমরা বাইরে যাও, আমি দেখছি।
অজয় আর হরি বাইরে গেলে চৈতালি ফোন করে নীলাকে সব ঘটনা বলে আর ডেকে পাঠায়। নীলা এখন অফিসে থাকায় সৌহার্দ্য থেকে ছুটি ম্যানেজ করে আধা ঘন্টার মধ্যে উত্তরপাড়ায় পৌঁছে লাবণ্যের বাড়িতে। লাবণ্য কি হয়েছে? কেন এরকম করতে যাচ্ছিলি তুই? লাবু সবটা খুলে বল আমাদের, না হলে আমরা কিভাবে বুঝবো তোর সমস্যাটা? বল মা। মণিমা পরশুরাতে লাবণ্য পরশুরাত থেকে আজকে দুপুরের মধ্যে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে ওদের দুজনকে। এসব কি বলছিস তুই? স্যার এসব এত কিছু হয়ে গেল আর তুই আমাদের বললি না? তুই এই জন্য নিজেকে শেষ করে দিচ্ছিলি? তোর তো কোনো দোষ নেই, অন্যায়টা স্যার করেছেন আর সেজন্যই তুই এটা তোর মতো মেয়ের থেকে আশা করিনি লাবু। এখন আমি কি করব নীলাদি? শোন তাহলে। নীলা লাবণ্যকে কিছু একটা বলে, যার জন্য লাবণ্য আর চৌতালি দুজনে মুখেই হাসি ফুটে ওঠে। আজ অফিসে তুলকালাম চলছে। অফিস আওয়ারের 1.5 আওয়ার হয়ে গেছে, তবু সৌহার্দ্য ব্যানার্জির বিয়ে আসছে না। সেই নিয়ে সৌহার্দ্য ব্যানার্জি চটে আছে। কি ভাবছেনটা কি মিস লাবণ্য? এত দেরি হয়ে গেল তবু এলেন না? এটা অফিস, এখানে নিয়ম শৃঙ্খলা মেনে সব কিছু করতে হবে। উনি যদি 10 মিনিটের মধ্যে না আসেন তাহলে আমি ওনাকে অফিস থেকে বের করে দেব। তার আর কোনো দরকার হবে না স্যার, আমি নিজেই রিজাইন করছি। লাবণ্য অফিসে ঢুকতে ঢুকতে কথাটা বলে। সৌহার্দ্য সহ অফিসের সব কর্মচারী তো লাবণ্যকে দেখে অবাক, শুধু নীলা ছাড়া। কারণ লাবণ্য আজ লাল রঙের একটা শাড়ি, শাখা পলা, সিঁদুর গয়না পরে অফিসে এসেছে। সৌহার্দ্যের চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। আমার কেবিনে আসুন বলেই গটগট করে নিজের কেবিনে চলে যায়। আর লাবণ্য নীলার দিকে তাকিয়ে মুচকি হেসে সৌহার্দ্যের পিছন পিছন যায়। এসবের মানে কি মিস লাবণ্য সেন? আপনি একটু ভুল করলেন, ওটা মিস লাবণ্য সেন নয়, মিসেস লাবণ্য ব্যানার্জি হবে। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন লাবণ্য। আমার অত কথা বলার সময় নেই, আমি রেজিগনেশন লেটার দিতে এসেছি। এই নিন, আমার অনেক কাজ। এবার আমাকে শ্বশুরবাড়ি যেতে হবে। মানেটা কি? আপনি কি এই গেট আপে মায়ের সঙ্গে দেখা করতে যাবেন? দেখা করতে যাব কে বলেছে? দেখা করতে যাবে কে বলেছে? আমি তো ওখানে থাকার জন্য যাব। আর শ্বশুরবাড়িতে তো নতুন বউ এরকম সেজে যায়। মানে? মানে আবার কি? মেয়েরা তো বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকে, তাই আমিও যাব। দেখুন, আমি কিন্তু এই বিয়ে মানি না। আপনি মানলেই কি আর না মানলেই কি? আমি তো কাগজে কলমে 1 বছরের জন্য আপনার বউ। হোয়াট এভার। আপনি কি যাবেন আমার সঙ্গে শ্বশুরবাড়ি? থাক, আপনাকে যেতে হবে না, আমি একা গিয়ে মাকে সব বলি। আমার গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। মনে মনে, এই মেয়েটা একদিনের মধ্যে এরকম ডেঞ্জারাস হয়ে গেল কিভাবে? লাবণ্য কেবিন থেকে বেরিয়ে নীলাকে কাজ হয়েছে বলে ইশারা করে চলে যায়। গিয়ে সৌহার্দ্যের বাড়িতে গিয়ে উঠে বসে। এত কিছু হয়ে গেল বাবু, আর তুই আমাকে কিছু বললি না। আর লাবণ্য, তুই তো আমাকে একবার বলতে পারতিস। এই হলো সৌহার্দ্যের মা প্রতিমা ব্যানার্জি। শুধু রাতের কথাটা বাদে ওরা সব বলে ওনাকে, আর বলে ওরা ভালোবেসে বিয়ে করেছে। তোমার ছেলেই আমাকে বলতে বারণ করেছিল কাকিমা, তবু আমি জোর করে এখানে চলে এসেছি। একদম ঠিক করেছিস। আর এখন থেকে কাকিমা নয়, আমাকে মা বলে ডাকবি। এখন যা তো, গিয়ে দরজার কাছে দুজন দাঁড়া, আমি বরণ করে তোকে আমার ঘরে নিয়ে আসব। এই সুকন্যা, ঠাকুর ঘর থেকে আবার বরণ ডালাটা নিয়ে আয় তো। আর মালতী, তুই দুধে আলতার থালা রেডি কর, আর গ্যাসে দুধে গরম করতে দে। আমার বাড়ির লক্ষ্মীকে আমি নিজের হাতে বরণ করে ঘরে তুলব। বিকেলবেলা সৌহার্দ্য দেখলো কিছু লোক তার বেডরুমে ঢুকছে। এ কে? কি আপনারা কারা? আমার রুমে ঢুকছেন কেন? ওরা তোর ঘরটা সাজাতে এসেছে। মানে? আমার ঘর হঠাৎ সাজাতে যাবে কেন? আজ তোদের ফুলসজ্জা? কি? না, এটা হবে না, আমি এই বিয়ে মানি না। বাহ, ভালোবেসে বিয়ে করে আবার বলছিস বিয়ে মানিস না? নিশ্চয়ই মেয়েটার সাথে ঝগড়া করেছিস, সে তোরা বুঝে নে, আমি গেলাম। বা শোনো, একটা দুধে আলতা রঙের শাড়ি আর ফুলের সাজ পরে ফুলসজ্জার ঠিক মাঝখানে হাঁটু মুড়ে বসে আছে লাবণ্য। কিছুক্ষণ পর সৌহার্দ্য রুমে প্রবেশ করে। আপনার জন্য পাশের রুমটা গোছানো আছে, ওই রুমে চলে যান। সকাল 7টা বাজার আগে চলে আসবেন আমার এই রুমে, যাতে মা কিছু বুঝতে না পারে। লাবণ্য বাধ্য মেয়ের মতো বেরিয়ে গেল। সোহেদের কিছুটা খটকা লাগলো। যে মেয়েটা সকাল থেকে ওকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, সে ওর একটা কথায় বেরিয়ে গেল ঘর থেকে। আর কিছু না ভেবেই সৌহার্দ্য দরজায় লক করে বিছানায় বসে। যেই মাত্র বিছানায় শরীরটা এড়িয়ে দিতে যাবে তখনই দরজা টোকা পড়ে। একরাশ বিরক্তি নিয়ে দরজা খুলে সৌহার্দ্য দেখে ওর মা প্রতিমা দেবী রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে, আর পিছনে লাবণ্য মুচকি মুচকি হাসছে। নিজের বিয়ে করা বউকে ফুলসজ্জার ঘর থেকে বের করে দেয় বাবু? তুমি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছো। আমি কিন্তু এবার তোমার বাবাকে খবর দেব। সরি, মার হবে না, মনে থাকে যেন। লাবণ্য, তুই ঘরে যা। না মা, আমি ঘরে গেলে তুমি চলে যাওয়ার পর উনি আবার আমাকে বকবে।
ও কিছু বলবে না, আর যদি বলে তাহলে আমাকে বলবি, ওর ব্যবস্থা আমি করে নেব। প্রতিমা চলে যায়। লাবণ্য একটা বিশ্বজয়ের হাসি দিয়ে ঘরে ঢোকে। আপনি কিন্তু এবার মা লাবণ্যের মুখটা চেপে ধরে। যান গিয়ে শুয়ে পড়ুন বিছানায়, বলে সোহাদও বিছানা থেকে বালিশ আর চাদরটা টেনে নেয়। আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি ভেবেছেন আপনার সঙ্গে এক বিছানায় আমি থাকবো? ইম্পসিবল। সেদিন রাতে তো এক বিছানায় ছিলেন। বারবার ওটা বলে ব্ল্যাকমেল করবেন না তো। ওই ভুলের মাসুলটা আমাকে এখন 1 বছর ধরে সহ্য করতে হবে। ডিসকাস্টিং। লাবণ্য একটা রহস্যময় হাসি দিয়ে সমস্ত ফুলের গহনা খুলে রেখে শুয়ে পড়ে বিছানায় আর ভাবতে থাকে অফিসে যার ভয়ে সবাই ততস্থ থাকে সে আবার ঘরে তার মা বাবাকে জমের মতো ভয় করে। ও ওর হাতিয়ার পেয়ে যায়। এই ভয় পাওয়াকে কাজে লাগিয়ে ও সৌহার্দ্যকে সাহায্য করবে। আজ লাবণ্য খুব সকাল সকাল উঠে পড়েছে। উঠে স্নান করে পুজো করে, তারপর রান্নাঘরে এসে সবার জন্য ব্রেকফাস্ট বানায়। সুকন্যা, এ কি ছোটো ম্যাডাম, আপনি রান্নাঘরে কেন? ছোট সাহেব জানতে পারলে আমাদের কাছ থেকে বের করে দেবেন। কিচ্ছু বলবে না তোমাদের ছোট সাহেব। তোমরা আমাকে একটু দেখিয়ে দাও তো কোথায় কি থাকে। ময়দাটা কোথায় আছে? ময়দা দিয়ে আপনি কি করবেন ছোট ম্যাডাম? প্রথমত মালতী দি, তুমি আমাকে ছোট ম্যাডাম আপনি এসব বলো না। আমি তোমার থেকে অনেক ছোট, আমাকে লাবণ্য বোন বলে রেখো। আর দ্বিতীয়ত ময়দা দিয়ে আমি সবার জন্য লুচি বানাবো। কি লুচি? তাহলে তো ছোট সাহেব খুব রেগে যাবেন। উনি লুচি খান না, মানে উনি খুব স্বাস্থ্য সচেতন, তাই তেলের তৈরি খাবার খেতে চান না। আচ্ছা, আমিও দেখি আজ উনি কিভাবে না খেয়ে অফিসে যান। ব্রেকফাস্ট টেবিলে বসে আছে প্রতিমা দেবী আর সৌহার্দ্য। মালতীর লুচি আর তরকারিটা এনে ওদের দুজনের প্লেটে দেয়। হোয়াট দ্য, এটা কি? তোমরা জানো না আমি এইসব খাবার একদম পছন্দ করি না, তারপরেও বানিয়েছো? ওনাদের বলে লাভ নেই, আমি বানিয়েছি আজকে ব্রেকফাস্ট। মালতী দি, আমার জন্য বাটার টোস্ট আনো। বাটার টোস্ট নেই বাড়িতে। তাহলে মালতী দি আমার জন্য স্যান্ডউইচ আনো। পাউরুটি নেই। মালতী দি, চিকেন স্যুপ আনো। চিকেন নেই। ভেজ স্যুপ, শাকসবজি নেই ফ্রিজে। মা, আমি অফিসে বেরোচ্ছি, ক্যান্টিনে কিছু খেয়ে নেব। এই দাঁড়ান, আপনি না খেয়ে কোথাও যাবেন না। মা, আসছি। সোহাদা বেরিয়ে যেতে গেলে লাবণ্য নিজের শাড়ির আঁচলটা কোমরে গুজে সোহাদের সামনে এসে দাঁড়ায়। কি চাই? আপনি যদি না খেয়ে বাইরে বের হন তাহলে আমি আপনার সাথে সেদিন রাতে কী করেছেন সবটা বলে দেবো মাকে। ভয় দেখাচ্ছেন? আমি আপনাকে ভয় পাই না, তাই? মা, হ্যাঁ বল। এ চুপ, একদম চুপ। আমি খেয়ে বেরোবো। তোমার ছেলে খেয়ে বেরোবে বলছে। আয়, এই মেয়ে পারবে আমার ছেলেকে জব্দ করতে। ব্যানার্জি হাউসে আজকে সব মেয়েদের ভিড়। এক একজন সৌহার্দের কেবিনে ঢুকছে আর বেরোচ্ছে। এই সময় লাবণ্য অফিসে ঢুকে সৌহার্দের লাঞ্চ নিয়ে। এত মেয়েদের ভিড় দেখে লাবণ্য সোজা নীলার কাছে যায়। এত মেয়েদের ভিড় কেন অনুভূষে? নীলাদি, স্যারের পিএর জন্য ইন্টারভিউ চলছে। আমি কালকে রেজিগনেশন লেটার দিয়েছি, এখনও অ্যাপ্রুভও হয়নি, আর আজকে উনি পিএ খুঁজছেন। এবার আমি কি করব? শোন তাহলে। নীলার কথা মতো লাবণ্য সৌহার্দার কেবিনে বিনা পারমিশনে ঢুকে যায়। আপনি অফিসে কি করছেন আর আমার পারমিশন না নিয়ে আমার কেবিনে ঢোকার সাহস আপনাকে কে দিল? ম্যানেজার বাবু, আপনি সবাইকে একটু বাইরে ওয়েট করতে বলুন, আমার স্যারের সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে। ম্যানেজার বেরিয়ে যায় কেবিন থেকে। আমার রেজিগনেশন লেটারটা কোথায়? হাউ ডেয়ার ইউ আমাকে প্রশ্ন করছেন? রেজিগনেশন লেটারটা কোথায়? লাবণ্য চিৎকারে সৌহার্দ্য ভয় পেয়ে যায়। ও ড্রয়ার থেকে লাবণ্যর আগের দিনের রেজিগনেশন লেটারটা বের করে লাবণ্যকে দেয়। লাবণ্য সেটা ছোট ছোট টুকরো করে ছিঁড়ে ফেলে ডাস্টবিনে ফেলে দেয়। এটা কি করলেন আপনি? আপনার পিএ আমি, আপনার ওয়াইফ আমি। সো আপনার পাশে অন্য মেয়েকে দেখলে তাকে আমি ঠিক এই লেটারের মতো কেটে কুচি কুচি করে ফেলবো। ম্যানেজার বাবুকে ফোন করে বলুন কোনো ইন্টারভিউ হবে না, আমি কাল থেকে জয়েন করব। কি গুন্ডি মেরে বাবা। কার্তিক দা, একটা প্লেট দিয়ে যান। কার্তিক প্লেট দিয়ে গেলে লাবণ্য সৌহার্দের লাঞ্চটা সার্ভ করে ও দেয় ওকে। আর লাবণ্য বাইরে গিয়ে নীলার কাছে যায়। কী রে, কাজ কেমন চলছে? তোমার কথা মতো এগোচ্ছি, কিন্তু স্যারের সাথে এরকম ব্যবহার করতে আমার একটু ভালো লাগছে না। যে মানুষটাকে ভালোবাসি তার সাথে খারাপ আচরণ, এই একদিনে টায়ার্ড আমি। ভালোবাসার মানুষের মনে নিজের জন্য ভালোবাসা তৈরি করতে গেলে এতটুকু তো করতেই হবে বোন আমার। উনি আমাকে ভালোবাসবেন সেটা তো সময় হলেই দেখতে পারবি। আচ্ছা তাহলে আজকে আমি যাই। যাবে কি রে? আজকে তোর জন্য তোর পছন্দের চিংড়ির বড়া এনেছি, সেটা তো তোকে না খাইয়ে আমি যেতে দেবো না। চিংড়ির বড়া? কই দাও দাও। কিন্তু নীলাদি, তুমি কি করে জানলে আজ আমি আসবো? আমি যদি না আসতাম তো শ্বশুরবাড়ি চলে যেতাম তোকে খাওয়াতে। আমার বোনটা চিংড়ি বড়া খেতে এত ভালোবাসে, তোকে না খাইয়ে তো আমি খেতামই না। জানিস লাবু, রুমঝুমটাও না ঠিক তোর মতো হয়েছে, চিংড়ির বড়া খেতে এত ভালোবাসে। নে হা কর দেখি।
লাবণ্যকে চিংড়ির বড়া খাইয়ে দেয় আর লাবণ্য সেটা খুশি মনে খেয়ে থাকে। আগের দিনের মতো আজও লাবণ্য সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো করে ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছে। তবে আজ শুধু ব্রেকফাস্ট বানায়নি, লাঞ্চও বানিয়েছে। যেহেতু সৌহার্দ্য সকাল সকাল অফিসে যায় তাই ওর লাঞ্চ সকাল সকালই রান্না করা হয়। এই লাবণ্য, তুইও বসে পড়, তুইও তো বাবুর সঙ্গে অফিসে যাবি। ইম্পসিবল, উনি আমার সঙ্গে কেন যাবেন? উনি বাড়ির অন্য গাড়ি নিয়ে যাক। একই জায়গায় যখন যাচ্ছিস তখন দুটো আলাদা গাড়িতে যাবি কেন? একসঙ্গে যাবি। গাড়ি ছুটে চলেছে তিলোত্তমার বুক দিয়ে। সৌহার্দ্য ড্রাইভিং সিটে আর লাবণ্য ওর পাশের সিটে বসে আছে। আজ লাবণ্য আর শাড়ি পরেনি, আজ একটা গ্রিন কালারের চুড়িদার পরেছে। আপনি কি আমাকে কখনোই মেনে নেবেন না? লাবণ্যর এরকম প্রশ্নে সৌহার্দ্য একটু অবাক হয়। দেখুন লাবণ্য, আপনাকে আমার কিছু বলার আছে। আমি রীতাভরিকে ভালোবাসি। আপনার সাথে আমার বিয়ে না করা হলে আমরা এই বছরে বিয়ে করতাম, কিন্তু এত কিছু হয়ে গেল তাই ঠিক করেছি পরের বছর আপনার সাথে আমার কন্ট্রাক্টটা শেষ হলে রীতাকে বিয়ে করব। মা জানে না, নর্থ বেঙ্গল থেকে ফিরে জানাবো ভেবেছিলাম, কিন্তু আমাকে এই সামনের মোড়টাতে একটু নামিয়ে দেবেন? অফিসে যাবেন না? ছোট একটা কাজ আছে, কাজটা সেরে অফিসে পৌঁছে যাব। আচ্ছা, আপনি কাজটা করে আসুন, আমি অপেক্ষা করছি। লাবণ্য গাড়ি থেকে নেমে সামনে মেডিসিন শপে যায়, ওখান থেকে কিছু কেনে, তারপর বিল পে করে এসে আমার গাড়িতে বসে। তারপর অফিসে পৌঁছায়, যে যার মতো অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে চলতে চলতে কেটে যায় 6টা মাস। এখন লাবণ্য আর সৌহার্দ্যের মধ্যে সম্পর্কটা যথেষ্ট ভালো হয়েছে আগের থেকে। দুজন দুজনের সাথে সব কথা শেয়ার করে। তবে স্ত্রী হিসেবে সৌহার্দ্য এখনও লাবণ্যকে মেনে নিতে পারেনি। বন্ধু হিসেবেই এগিয়ে চলেছে দুজনের সম্পর্ক। একদিন রাত 12টা বেজে যায়, তবুও সৌহার্দ্য বাড়ি ফেরে না। সে চিন্তায় লাবণ্য না খেয়ে ড্রয়িং রুমের সোফায় বসে সৌহার্দ্যের জন্য ওয়েট করতে থাকে। একটা সময় লাবণ্য চোখ লেগে যায়। ঠিক তখনই গাড়ির আওয়াজে পেয়ে লাবণ্য দরজা খুলে দেয়। সৌহার্দ্য তুলতে তুলতে ঢোকে। আপনি ড্রিঙ্ক করেছেন? সৌহার্দ্য কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে যায়। লাবণ্য পিছনে পিছনে ঘরে যায়। স্যার, কি হয়েছে আপনার? জানো লাবণ্য, আমার রীতা আজ বিয়ে করে নিয়েছে। ও কি করে করলো এটা? ও কি আমায় কোনোদিন এতটুকু ভালোবাসেনি? আপনার বিশ্রামের প্রয়োজন স্যার, আপনি একটু ঘুমিয়ে পড়ুন। সৌহার্দ্য কষ্টে লাবণ্যকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে লাবণ্য শাড়িতে বমি করে দেয়। সরি লাবু, তুমি চেঞ্জ করে আসো। সৌহার্দ্য বিছানায় গিয়ে বসে। বমিটা করে যেন আগের থেকে একটু স্বাভাবিক হয়ও। আর লাবণ্য চেঞ্জ করতে ওয়াশরুমে চলে যায়। গিয়ে একটা ফ্রেশ শাওয়ার নেয়। তারপর বমি করা শাড়িটা একটা বালতিতে রাখে ওয়াশিং মেশিনে দেবে বলে। কিন্তু তারপর পরে মহাবিপদে সে ওয়াশরুমে শুকনো শাড়ি নিয়ে যেতে ভুলে গেছে। শুনছেন? কিছু বলছো? আমি শাড়ি নিতে ভুলে গেছি, আপনি প্লিজ আলমারি থেকে একটা শাড়ি বের করে আমাকে দিয়ে যান। সৌহার্দ্য আলমারি থেকে লাবণ্যর একটা শাড়ি বের করে ওকে দিয়ে যায়। লাবণ্য ওয়াশরুম গেটটা একটু ফাঁকা করে সৌহার্দ্যের হাতে কাপড়টা নেয়, কিন্তু ওয়াশরুমে সাবানের ফেনায় পা পিছলে পড়ে যায়। আর যখন সৌহার্দ্যের হাত ধরে থাকায় সৌহার্দ্য ভিতরে এসে লাবণ্যর উপর পড়ে যায়। কিন্তু ঘটনাটা আচমকা হলেও সৌহার্দ্য নিজের হাতটা লাবণ্যর মাথার নিচে রেখে লাবণ্যকে রক্ষা করে। একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর লাবণ্যর খেয়াল হয় ও শুধু একটা তোয়ালে পড়ে আছে। সৌহার্দ্যরও সেদিকে নজর দিয়ে লাবণ্যর উপর থেকে উঠে, কিন্তু শাওয়ারের ট্যাপে হাত লেগে শাওয়ারটা অন হয়ে যায় এবং দুজনে ভিজে যায়। সৌহার্দ্যের হাত এখন লাবণ্যর কোমর জড়িয়ে আছে। লাবণ্য যেন সৌহার্দ্যের প্রতিটি স্পর্শে শিউরে উঠছে। ভালোবাসার মানুষটাকে এত কাছ থেকে পেয়ে সে যেন নিজের মধ্যে নেই আর। কিছুক্ষণ পর সৌহার্দ্যের হুঁশ ফেরে। দেখে যে শাড়িটা ও লাবণ্যর জন্য এনেছিল সেটা পুরো ভিজে গেছে, তাই সে শাওয়ারটা অফ করে দেয়। সে লাবণ্যকে ওই অবস্থা দেখে অপ্রস্তুত হয়ে ঘুরে দাঁড়ায়। তোমার কোথাও লাগেনি তো? লাবণ্যর জন্য এখন একটা ঘোরের মধ্যে আছে। মাথাটা মুছে নাও, ঠান্ডা লেগে যাবে। আমি একটা শুকনো কাপড় নিয়ে যাচ্ছি। বলেই সৌহার্দ্য ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। আর লাবণ্য এক দৃষ্টিতে আনমনে ওর দিকে তাকিয়ে থাকে। রাত 2টো। বেলকনি রেলিং ধরে দাঁড়িয়ে আছে লাবণ্য আর সৌহার্দ্য। ও আপনার সাথে কেন এরকম করলো আপনি জানতে চাননি? চেয়েছিলাম। ও বলল ও নাকি কোনোদিন আমাকে ভালোবাসেনি, ও শুধু আমার টাকাকে ভালোবেসেছে। আর আজ ও আমার থেকেও বেশি টাকাওয়ালাকে পেয়েছে, তাই তাকে বিয়ে করেছে। আর রিসেপশনের পরের দিনই নাকি ওরা ইউরোপ চলে যাবে। ছি, এরকম মন মানসিকতার মেয়েও আছে। কেউ কেউ সত্যিকারের ভালোবাসা চেয়েও পাচ্ছে না, আর কেউ পেয়েও চাইলো না। পরে বুঝতে পারবে ও কী ভুল করলো। সবাই আমার নিয়তি। আমি যে তোমার সাথে খুব বড় অন্যায় করেছি তার শাস্তি আজ পাচ্ছি। লাবণ্য সৌহার্দ্যের হাত দুটো ধরে। আপনি আমার সাথে অন্যায় করলেও সেই অন্যায় ফলস্বরূপ আমাকে নিজের স্ত্রীর স্বীকৃতি দিয়েছেন, তাই সেদিনের রাতের কথা আমি আর মনে করতে চাই না। আপনিও ভুলে যান স্যার।
তোমার মতো একজন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আচ্ছা লাবণ্য, আর 6 মাস পর তো আমরা আলাদা হয়ে যাব, তখনও তুমি আমার বন্ধু হয়ে থাকবে তো? গলার মধ্যে দড়ি পাকিয়ে আসা কান্নাটা লাবণ্য হজম করে নেয়। এই কথাটা ভাবলেই যে লাবণ্যর খুব কষ্ট হয়। 1 বছরের মধ্যে 6টা মাস যেন খুব তাড়াতাড়ি কেটে গেল বলে মনে হয় লাবণ্যর। সৌহার্দ্য, লাবণ্য, আজীবন থাকবো মনে মনে। আমি যে আপনাকে ভালোবাসি স্যার, আপনাকে ভুলে থাকা লাবণ্যর পক্ষে সম্ভব নয়। ইউ আর মাই হ্যাপিনেস, ইউ আর মাই এভরিথিং স্যার। আই লাভ ইউ এ লট।